হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি বরিশাল লঞ্চ ঘাট। তো আমরা যাচ্ছি কুইং আইল্যান্ড ঘাট, তো দ্বীপ জেলা ভোলায়। তো ভোলায় কিভাবে আপনারা যাবেন, কত টাকা খরচ এবং কী লঞ্চে যাবেন, কত টাকা ভাড়া, সকল তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তো চলেন চলে যাই এক রোমাঞ্চকর ভ্রমণে। যে আমার পিছনে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ঢাকা টু বরিশাল লঞ্চ। আর এই যে সামনে এই যে ছোট ছোট লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আপনার লক্ষ্মীপুর, পাতারহাট, তারপর ভোলা, চন্দ্রমোহন, এইসব এলাকায় যায়। গাইস, আমাদের লঞ্চটি ছেড়ে যাচ্ছে, তো আমরা দৌড়ে যাচ্ছি লঞ্চটি ধরার জন্য। তো আর একটু হলেই লঞ্চটি আমাদের রেখে চলে যেত। আমরা এখন কীর্তনখোলা নদী থেকে এই ছোট নদীতে ঢুকে গেছি। তো আপনারা যদি কুইং আইল্যান্ড খ্যাত ভোলা জেলা যেতে চান, তো আপনার নদীপথ ছাড়া আর কোনো যাতায়াত ব্যবস্থাই নাই। তো আপনারা যদি ভোলা জেলায় যেতে চান, তাহলে আপনার নদীপথেই যেতে হবে। নদীপথে যাওয়ার জন্য আপনি লঞ্চ, স্পিড বোট এগুলো পেয়ে যাবেন। তো আপনারা যদি লঞ্চে যেতে চান, তাহলে আপনার জনপ্রতি আপনার 150 টাকা ভাড়া লাগবে। আর যদি আপনি স্পিড বোটে যেতে চান, তাহলে আপনার ভাড়া লাগবে 3 থেকে 400 টাকা জনপ্রতি। তো আমাদের সময় লাগবে প্রায় 2-2.5 ঘন্টা। আর আপনারা যদি স্পিড বোটে যান, আপনার 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন, বা এর থেকে কম বা বেশি সময় লাগতে পারে। আমার সঠিকটা জানা নাই স্পিড বোটেটা, কিন্তু লঞ্চ আপনার 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আপনার ভেদুরিয়া ঘাটে পৌঁছে যাবে ভোলা জেলার। গাইস, আমরা আছি এখন যেখানে লঞ্চ বসে চালায় সেইখানে। তো এই হলো যে ড্রাইভার মামা লঞ্চের। তো এইখানে যে ঢাকা বরিশালে যে বড় বড় লঞ্চে যেভাবে দেখেন যে সব কিছু ডিজিটাল, কিন্তু এইখানে সবগুলো হয়েছে ম্যানুয়াল। এই যে স্টারিং, এই যে ড্রাইভার মামা স্টারিং ঘুরাইতেছে, এইভাবে চালাইতেছে। তো আপনার লঞ্চ চালানোর অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলতেন। এর আগে কোনো লঞ্চ চালাইছেন? চালাইছি। হ্যাঁ, তো এইটা চালাইতেছেন আপনার, মানে এখানে তো কোনো ডিজিটাল কিছু নাই, সবগুলো তো ম্যানুয়াল। তো এগুলো আপনাদের নিজের হাতেই করতে হয়? সবকিছু হাতে, সবকিছু আমাদের হাতের। এটা হলো আমাদের মানে দক্ষতা হিসাবে, মানে আমাদের গাদ ধরা হয় লঞ্চে। যে ইঞ্জিন চালানো, মানে এটা হলো নিয়ন্ত্রণ করার জন্য টেলিগ্রাফ, এটা বলে টেলিগ্রাফ, এই আর কি। তো লঞ্চে যে চালান, কোনো সময় কি ঝড়ে, এই যে ছোট লঞ্চ যেহেতু বড় নদীতে পড়লে ঝড়ের কখনো করছেন? হ্যাঁ, করছি, অনেক করছি। আল্লাহর রহমতে কোনো সমস্যা এখনো হয় নাই। ভোলা বরিশালে এখনো জাহাজ কোনোতে ইনশাল্লাহ, আমি আজকে এই কোম্পানিতে 13-14 বছর, কোনো সময় আল্লাহর রহমতে এরকম কোনো কিছু এখনো হয় নাই ইনশাল্লাহ। আপনারা যদি বরিশালে আসেন, অবশ্যই লঞ্চ ভ্রমণ করবেন। বরিশালের ঐতিহ্যই হলো লঞ্চ ভ্রমণ। কি মামা? তো এ হচ্ছে যে ড্রাইভার মামা। তো সে বলতেছে, আর যে লঞ্চে যে ভ্রমণ করেন, আপনি চালান, আশেপাশের যে দৃশ্যগুলো দেখেন, আপনার কেমন লাগে আর কি? এটা খুব ভালো লাগে। এগুলো তো সচরাচর সব মানুষ সবসময় দেখতে পারে না। দক্ষতা হিসাবে চালাইতে হয়, মানে সব কিছু হলো মানে দক্ষতা। জিনিস হলো মানে অত সামনে একটা যা আসছে, আমি যাইতেছি, অর্থাৎ এগুলো সব হলো দক্ষতা হিসাবে মানে চলাচল করতে হয়। এই ছোট লঞ্চে আমি চলছি খুব ছোটবেলা, যখন নানা বাড়ি যাইতাম, যখন গাড়ি ছিল না তখন। আর এখন প্রায় 18 বছর পর এই ছোট লঞ্চে করে আবার এখন যাচ্ছি ভোলা ঘুরতে। তো এর অনুভূতি বলে বোঝাতে পারবো না। আর মামার সাথে পরিচিত খুব ভালো লাগবে মামা। তা এখানে কি আমরা বসে যেতে পারবো? তো আপনাদের লঞ্চটা ঘুরিয়ে দেখাই। এটি হলো লঞ্চের সামনের স্থান, যেখানে বসে ড্রাইভার মামা চালায়। আর এটি হলো দোতলা। তো এখানে দোতলায় আসলে বসার সিট আছে, আর পাখা দেওয়া আছে যেন যাত্রীদের গরম না লাগে। আর ওই বড় লঞ্চগুলোর মতন ক্যাটাগরি ভাগ করা নাই, এখানে আপনি যেখানে নামবেন সেখানের ভাড়া দিতে হবে। আর বড় লঞ্চ বরিশাল টু ঢাকা যে লঞ্চগুলো আছে, ওই লঞ্চের হলো ডেক, তারপর সোফা, তারপর ক্যাবিন, ডাবল ক্যাবিন, সিঙ্গেল ক্যাবিন, তারপর ভিআইপি ক্যাবিন, এগুলো যেমন আলাদা আলাদা ভাড়া আছে, এখানে আলাদা আলাদা ভাড়া নাই। এখানে আপনি যে জায়গায় নামবেন ওই জায়গার ভাড়া দিলেই হবে। আর নিচতলায় আছে একটি ক্যান্টিন, তো আপনারা এখান থেকে চা নাস্তা খেতে পারবেন। আর এই যে নিচতলার বসার সিটগুলো মোটামুটি। আর যে এই হলো ইঞ্জিন রুম। তো এখানে ইঞ্জিন হলো একটি লঞ্চ, যেহেতু ছোট, একটি ইঞ্জিন দিয়ে চলাচল করে। তো এভাবেই লঞ্চ তার গন্তব্যে পৌঁছে যায়। আমরা যাচ্ছি কুইং আইল্যান্ড খ্যাত ভোলা জেলায়। তো আমার সাথে আজকে ভ্রমণ করতেছে আমার ছোট ভাই মহিম। এই যে আমরা লাহারাট লঞ্চ ঘাটে এসে পৌঁছেছি। একটু এই যে সামনে এসে লাহারাট লঞ্চ ঘাট। আর আসসালামু আলাইকুম ভাই, আপনি কি
ভোলা যাচ্ছেন? জি। ভোলার নিজেদের বাসা? হ্যাঁ, বলা মানে যে আমার ওই গেছিলাম তো বলবেন না শ্বশুর বাড়ি। তো এই যে এক ভাইদের জেলায় যাচ্ছি ঘুরতে, ভাই হয়েছে যে ভোলা থাকে না ভাই, জি। আপনাদের ভোলায় ঘুরতে যাচ্ছি ভাই। ভোলা কোন আচ্ছা, জায়গায় ভাই? ভোলা তো এখন তো টাইম নাই, তো জ্যাকব টাওয়ার ঘুরবো আর হ্যাঁ, আশপাশে যদি ঘুরতে পারি আবার সন্ধ্যায় ব্যাক করবো। জ্যাকব তো অনেক দূরে, যাইতে যাইতে তো একদিন। 1 ঘন্টা লাগবে নাকি সময়? 1 ঘন্টা না, আরো বেশি লাগবে। আচ্ছা। 3-4 ঘন্টা লাগবে যাইতে জ্যাকব তলা। তাই তো দেখি যাই, সন্ধ্যার ভিতরে আবার বরিশালে ব্যাক করবো। সন্ধ্যা পর্যন্ত আইতে পারেন যে সন্ধ্যা সম্ভাবনা বেশি। দেখি ওইখানে যাই, তারপর একটা ব্যবস্থা হবে। আসসালামু আলাইকুম হুজুর ভাই, ভালো আছেন? এই যে হুজুর, ছোট হুজুর, ভালো আছেন? আপনারা কোথায় থাকেন? ভোলায়? তো এই যে লঞ্চ জার্নি করেন, আপনাদের কি রকমের ফিল হয়, কি রকমের লাগে যে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনাদের এটাই মাশাআল্লাহ। যাতায়াত ব্যবস্থা? মাশাআল্লাহ, অনেক সুন্দর সৃষ্টি দেখতে আমাদের সুন্দর লাগতেছে। আমরাও গেছিলাম ঘুরতে আর কি, পটুয়াখালী, সেই জায়গাটা ব্যাক করতেছে আজকে। না, আল্লাহ সেই ঘোরা দরকার। আল্লাহ যে এত বড় নিয়ামত, আল্লাহ এগুলো নিয়ামত আমাদের দেখা প্রয়োজন। মানুষ যে আল্লাহ এত বড় আমাদের জন্য নিয়ামত সৃষ্টি করেছে, এটা আমাদের দেখা প্রয়োজন। তো এখন আপনাদের সামনে তো আবার ব্রিজ হয়ে যাচ্ছে, ভোলা বরিশাল ব্রিজ, তখন তো যাতায়াত ব্যবস্থা আরো ভালো হবে। আমার কাছে সুবিধা ভালো হইবে। সেই সময় আমাদের সুবিধা ভালো হবে, আমরা যেতে পারবো। তো ভোলা ভোলা আর যদি যে বরিশাল সেতু হয় তাহলে বলা যায় যে আধা ঘন্টা, আপনি এখানে 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা রাখতে পারেন। তো ভোলা ব্রিজ, ভোলা বরিশাল যদি ব্রিজ হয় তাহলে ভোলাবাসীদের জন্য খুবই ভালো হয় এবং ব্যবসা বাণিজ্য আরো উন্নতি হয়ে যাবে। জি ভাই, তো ভোলা হচ্ছে যে একটা বাংলাদেশের যে ম্যাপের সাথে একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ, মানে তাহলে নৌপথ ছাড়া এর কোনো যাতায়াত ব্যবস্থাই নাই। যদি ব্রিজ হয় তাহলে যাতায়াত ব্যবস্থা আর একটু তাড়াতাড়ি করতে পারে ভোলাবাসীরা। তার এই গাইস কি সুন্দর ভিউ দেখেন গাইস, অমায়িক না গাইস? আমরা লাহারাট লঞ্চ ঘাটে এসে পৌঁছেছি। তো এখান থেকে অনেক যাত্রীরা উঠতে আছে। তো এখানে আবার বরিশাল খেওয়া পার হয়ে বাসে করে আবার এখানে লঞ্চ ধরার জন্য তাড়াতাড়ি। তো এই যে লোক উঠতে আছে এখানে, এই লাহারাট থেকে লঞ্চটা এই দিকে চলে যাবে। এই যে আমার দেখছি এখানে শ্রীপুর ঘাট দেবে, তারপর হচ্ছে যে ভোলার ভেদুরিয়া ঘাটে ঘাট দেবে। আর এইখান থেকে যাওয়া যায় চন্দ্রমোহন, তারপরে যে আপনার একেবারে দক্ষিণ অঞ্চলে যাওয়া যায় এইখান থেকে। তো এখানে দিয়ে ছোটোবেলায় যখন আমরা লঞ্চে গেছি, অনেক ছোটোবেলায়, তখন এইখান থেকে লঞ্চে করে মায়ের সাথে লঞ্চে করে যেতাম নানাবাড়ি। তো এখন নানাবাড়ি লঞ্চে আর যাওয়া হয় না, গাড়ি হয়ে যাওয়ার কারণে আমরা ছুটিতে বাড়িতে যাই। ছুটি তো থাকে, বেশি থাকে না, সময় বাঁচানোর জন্য গাড়িতে আমরা যাতায়াত করি। ইনশাআল্লাহ লঞ্চে করে আবার যাব নানাবাড়ি, সেই ছোটোবেলার স্মৃতি মনে করতে করতে। স্থলের মাঝখানে একেবারে। এই যে আমার চারপাশে দেখেন, এই যে সোজা এই একটা নদী, তারপর এই যে এইটা হলো এই একটা আরেকটা নদী, তারপর এই যে আরেকটা নদী, তারপরে ঘোরার পর এই যে আমরা যেখান থেকে আসছি এই যে আরেকটা নদী, এই যে আরেকটা নদী, ঠিক আছে? এই চার নদীর মিলনস্থল এটা। তার মনে করেন কি বড়। আর এখানে যদি কোনো ঝড় বৃষ্টি হয় তাহলে যে নদীর যে
ভয়ঙ্কর। তো আমি যখন ছোটোবেলায় একবার গেছিলাম ভুল করে চন্দ্রমোহন সাহার যাবো তা ভুল করে উঠে গেছি যে শ্রীপুরের লঞ্চে। তো ভুল করে তখন মায়ের সাথে গেছি, তখন যে স্রোত দেখছি নদী, তার যে ঢেউ, মানে লঞ্চের ভিতর পানি উঠছে যে এরকম একটা অবস্থা। তো লঞ্চে আপনার যাতায়াত ব্যবস্থা খুব ভালো, আরামদায়ক, পরিবেশ সুন্দর। এই দৃশ্যগুলো দেখতে দেখতে চলে যাওয়া যায় নিজ নিজ গন্তব্যে। আবার যখন নদী আপনার ঘুরে ফেলে ওঠে তখন একটু রিস্ক, বাট তখন আপনার সতর্কভাবে চলাচল করলে অতটা সমস্যা হয় না, কারণ লঞ্চের বা ট্রলারের যে সব ড্রাইভারগুলো আছে তারা খুবই পারদর্শী এবং খুব ট্যালেন্টেড। তারা ওইভাবে ঢেউয়ের ভিতর থেকে, ঝড়ের ভিতর থেকে সঠিকভাবে আপনার লঞ্চ চালিয়ে নিয়ে যায়। দু এক সময় বিপদ ঘটে যায়, দুর্ঘটনা, ওটা আসলে বলা যায় না, কারণ মহান আল্লাহ তাআলার দুর্ঘটনা কখন কেউ সেই জানে। তো আমাদের উচিত সতর্ক থাকা। এই যে দেন কি ভিউজ, মানে চার নদীর মিলনস্থলে আমরা আছি। এই যে গাইস চারপাশে আপনারা দেখেন। এতক্ষণ আমরা শ্রীপুর লঞ্চ ঘাটে এসে পৌঁছাইছি। তো ঘাট ছিল 2-1 মিনিট ছিল, তো এখান থেকে 2-1 মিনিট পরেই আবার লঞ্চটা ছেড়ে দিচ্ছে। আর গাইস এই যে দেখেন গাইস দৃশ্যগুলো যে এত সুন্দর, এত সুন্দর, আমার পিছনে মনে হচ্ছে শিল্পী রাখা রং তুলির এক ছবি। প্রকৃতি এত সুন্দর দেখেন গাইস, আমি যত দেখতে আসছি ততই এত সুন্দর দৃশ্য, মানে দেখা খুবই ভাগ্যবান। তো আপনি যদি আসেন লঞ্চে ভ্রমণ করলে এই দৃশ্যগুলো দেখতে পারেন। এই দেখেন গাইস আমার পিছনে যে দৃশ্যগুলো, মানে অমায়িক শিল্পীর রং তুলির আঁকা ছবি গাইস দেখেন। লাহারার, তারপর হচ্ছে যে আপনার শ্রীপুর লঞ্চ ঘাট থেকে লঞ্চ এখন এসে চলছে ভেদুরিয়া, ভোলার যে ভেদুরিয়া লঞ্চ ঘাট আছে সেখানে। তো আমরা যাচ্ছি আর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি, কারণ যত লঞ্চে যতই আমি জার্নি করি আমার ততই ভালো লাগে, কারণ এই ভালো লাগে ভাষায় প্রকাশ করার মতো না। তো আপনারা যদি বরিশালে আসেন, আমি প্রতিবারই ভিডিওতে বলি, যদি লঞ্চের ভিডিওতে বরিশালে যদি আসেন তো অবশ্যই লঞ্চ ভ্রমণ করবেন, একবার হলে লঞ্চ ভ্রমণ করবেন, তাহলে এই সুন্দর প্রকৃতির কোলের উপর থেকে আপনি চলে যেতে পারবেন এই দৃশ্যগুলো দেখতে দেখতে। যা কখনো আপনার টাকা পয়সা দিয়ে আপনার শান্তি হবে না, যে এই দৃশ্যগুলো আপনি দেখে এতটা শান্তি পাবেন, মানে মন ভরে গেছে এই দৃশ্যগুলো দেখতে দেখতে। তো এখন আর কিছুক্ষণ পরেই আপনার ভোলার ভেদুরিয়া ঘাট চলে যাব। তারপর আমরা চেষ্টা করব যে ভোলার শহরের গিয়ে আশেপাশটা দেখানো, কারণ আজকে একদিনের ট্যুর আসছি, সকালবেলা বৃষ্টি ছিল এই জন্য আসতে পারি নাই। তো এখন আসছি, তো দেখি ভোলার কী কী দৃশ্যগুলো দেখা যায়। অবশ্য আমার একটা টার্গেট আছে, ভোলার ঐতিহ্যবাহী মহিষের দুধের টক দই খাবো এবং আপনাদেরকে দেখাবো। আর জ্যাকব টাওয়ারে ওঠা, তো জ্যাকব টাওয়ারে উঠবো এই জন্য যাচ্ছি। তো আর ভোলায় যাইলে অবশ্যই 2-3 দিন সময় নিয়ে তারপর যেতে হয়, কারণ ভোলা জেলার যে এক একটা স্পট, পর্যটক স্পট একটু দূরে দূরে অবস্থিত, কারণ সময়ও লাগে অনেক বেশি। এখন শুনতে আসি নাকি আপনার ভেদুরিয়া ঘাট থেকে 2 ঘন্টা লাগবে আপনার চরবেশন যে জ্যাকব টাওয়ার আছে ওইখানে যাইতে। তো দেখি যদি সময় হয় বেশি লাগে তাহলে মোটরসাইকেল নিয়ে যাব, কারণ আবার আমার রাত্রি আবার সন্ধ্যার দিকে আবার বরিশালে রওনা দিতে হবে, কারণ এরপরে আর সন্ধ্যা 6:30টার পরে আর কোনো লঞ্চ নাই। তো সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে মন ভরে গেছে গাইস। আমাদের লঞ্চটি আরেকটা লঞ্চ ঘাটে ঘাট দিচ্ছে, কিন্তু এই লঞ্চ ঘাটে কোনো নাম লেখা নাই, এই জন্য বলতেও পারতাছি না। তো কি লঞ্চ ঘাটের নাম কি বা জায়গার নাম কি, এই যে লোকজন নামতে আসছে। তো আমাদের আরও সামনে সম্ভবত, তো যেতে যেতে আপনাদেরকে দেখাবো। আর গাইস এখন আবার আকাশটা পরিষ্কার ছিল, এখন আবার মেঘলা হয়ে গেছে দেখেন গাইস। এই যে কি পরিমাণ কালো মেঘগুলো আকাশ ছেয়ে যেতে আছে দেখেন গাইস। এই যে লঞ্চ ঘাটের পাশে রয়েছে আবার ফেরিঘাট, লাহারহাট থেকে ফেরিতে করে গাড়ি এখানে আসা যাওয়া করে। ভেদুরিয়া লঞ্চ ঘাটে এসে পৌঁছেছি, লঞ্চটা এখনই ঘাট দেবে। ঘাট দেওয়ার পরে আমরা নামবো, নেমে আপনাদের এখানকার পরিবেশটা দেখাবো, তারপর আমরা চলে যাব চরবেশন জ্যাকব টাওয়ারের উদ্দেশ্যে। লঞ্চটা এখনই ঘাট দেবে গাইস। তো গাইস আমরা ভেদুরিয়া ঘাট থেকে নেমে গেছি। এখন এই যে এইখানে লঞ্চ থাকে, তো আপনারা যদি লঞ্চে যেতে পারেন তো তাহলে আমরা এখানে দেখি কি গাড়ি পাই আর কি গাড়ি আছে, কি গাড়িতে যাওয়া যায়। আর এখানে জেলেরা মাছ ধরে নিয়ে আসছে দেখেন। দেখি লঞ্চ ঘাটে এখানে কি দেখা যায়।
এখানে গাড়ি দেখতে অটো আছে, তারপর মোটর সাইকেল আছে, তারপর দোকানপাট আছে। আমরা ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে জনপ্রতি 250 টাকা করে সিএনজি ভাড়া দিয়ে চলে আসছি চর ফ্যাশন শহরে। আমরা অবশেষে চর ফ্যাশন শহরে এসে পৌঁছাইলাম। তো এখানে আছে জ্যাকব টাওয়ার, আর এইটা হলো আপনার এই জায়গার আশেপাশের পরিবেশ। গাড়ি ভোলা ভেদুরিয়া লঞ্চঘাট থেকে জ্যাকব টাওয়ারের এই চর ফ্যাশন হয়েছে যে 77 কিলোমিটার দূরে। এই জায়গায় সামনে রয়েছে যে জ্যাকব টাওয়ার। অনেক জল্পনা কল্পনার পরে আমরা চর ফ্যাশন পার্কে এসে পৌঁছাইলাম। তো এই হলো পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো জ্যাকব টাওয়ার। তো এই জ্যাকব টাওয়ারে উঠে এটার ভিউ আপনাদেরকে দেখাবো। তো আমরা চাচ্ছিলাম আজকে এই ঘুরিয়া তার বাবদ ব্যাক করতে, কিন্তু এখন সবার মুখে শুনলাম যে ব্যাক করা সম্ভব না, কারণ লঞ্চ হয়েছে যে আপনার 6:30 লাস্ট বরিশালের উদ্দেশ্যে, আর এখন বাজে আপনার 5:50 অলরেডি বাজে। ভোলার ভেদুরিয়া লঞ্চ ঘাটে যাই তাহলে আপনার আরও 2-2.5 ঘন্টা সময় লাগবে। 2-2.5 ঘন্টা সময় লাগলে লঞ্চ যাই পাবো না। তো এখন আশেপাশে একটি হোটেল দেখবো থাকার জন্য। তো রাতে হোটেল ওইখানেই থাকবো, কালকে দিনের বেলা সকালবেলা জ্যাকব টাওয়ারে উঠে তার ভিউ আপনাদেরকে দেখাবো। তো অনেক জার্নি করে আসছি, এখন কিছু খাওয়া দাওয়া করব, তারপর থাকার জন্য হোটেল খোঁজ করব। তো সেটা আপনাদেরকে দেখাবো কীরকমের হোটেল এবং কয় টাকা ভাড়া নেয়। এসে যে হোটেলটা নিয়েছি সিঙ্গেল রুম, তো সিঙ্গেল রুমের ভাড়া অতটা বেশি পড়ে না, মাত্র 600 টাকা ভাড়া পড়ছে। রুমটা মোটামুটি আছে, আপনাদেরকে রুমটা দেখাই। এই যে এটা হলো বেড, এখানে আপনার 2 জন আছে, তো 2 জন অনায়াসে থেকে যেতে শোয়া যাবে আর কি। আর এখানে একটা আপনার আয়না আছে, মিরর, আর একটি টিভি আছে। তো ওয়াশরুমটা দেখাই আপনাদের। এখানে এ হলো ওয়াশরুম। এই যে ওয়াশরুমটা মোটামুটি আছে, খারাপ না, ভালোই। তো এখানে জ্যাকব টাওয়ারের পাশে মনপুরা হোটেল আছে, তো সেই হোটেলে উঠলাম। এই হোটেলের রুমে এখন বসে আছি। তো তো চলেন বাইরের আপনাদের ভিউটা দেখাই জ্যাকব টাওয়ারের আর আশেপাশে এইখানে আছে, মানে মেইন রাস্তার পাশেই হোটেলটি, হোটেলটার পাশেই আবার জ্যাকব টাওয়ার লেক। তো চলেন একটু দেখাই রাতের ভিউ। এইটা হলো ব্যালকনি, এইটা হলো মেইন রাস্তা। এই যে এটা হলো মেইন রাস্তা। তো আপনি এখান থেকে ব্যালকনি দেখতে পাবেন, মেইন রাস্তা। এটা দিয়ে আপনার বাস গাড়ি এইসব গাড়ি চলাচল করে। এই যে জ্যাকব টাওয়ারের রাতের ভিউ আপনাদেরকে দেখাতে চাইছিলাম, বাট এসে দেখি লাইটিং আজকে জ্বালানো হয়নি, বা জ্বালাইছে সম্ভবত বন্ধ করে দিয়েছে 9টার পরে। তো এই হলো রাতের ভিউ। আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে কি না বুঝতে পারতেছি না। এই যে জ্যাকব টাওয়ারের লাইটিং অফ করা, লাইটিংটা জ্বালানো থাকলে, লাইটগুলো জ্বালানো থাকলে আরও ভালো হতো, দেখতে ভালো লাগতো। কিন্তু যে সম্ভবত 9টার পর থেকে বন্ধ, এই জন্য হয়তো বা লাইট অফ করে দিছি। তো সমস্যা নাই, কালকে দিনের বেলা আসলে রাত্রে যে লাইট জ্বলে জ্যাকব টাওয়ারের, ওইগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ সারাদিন জার্নি করার পর এসে রুম ভাড়া করার পরে শোয়ার পর ঘুমিয়ে গেছি। তো উঠতে 9:30 বেজে গেছে অলরেডি। তো এই জন্য হয়তো লাইট অফ করা। তো আসলে মহিষের দুধের টক দই, তো এখানকার মার্কেটগুলোই অনেক খোঁজাখুঁজি করলাম, বাট পেলাম না। তো এখন এক জায়গা আছে পাবো, সেটা হলো শ্রীপুরে। তো কারণ আমি একবার খেয়েছিলাম, মামা নিয়ে গেছিলো, সেই স্বাদ এখনও লেগে আছে জিভে। তো এখানে মহিষের গরুর দুধ আসলে পাওয়া যায় না, যে এখানে আমরা আছি চর ফ্যাশন, এখানে খুবই রেয়ার। এখানে তারা জিজ্ঞেস করলাম, তারা বলতেছে আপনার চরপুকরি মুকরি বা যদি মনপুরার ওই সব অঞ্চলে যান তাহলে পাবেন। তো এখানে খুবই রেয়ার, তো এই জন্য পেলাম না। তো দেখাবে কাল সকালে। গুড মর্নিং ভোলাবাসী। তো আমাদের হোটেল থেকে এইখানে জ্যাকব টাওয়ারের ভিউটা দেখেন গাইস। এই যে তো এই যে জ্যাকব টাওয়ারের ভিউ, খুব সুন্দর না? তো একটু পরে আমরা জ্যাকব টাওয়ারের উপরে উঠবো, তো উঠে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো। এই যে জ্যাকব টাওয়ার, এই যে ঝিলেরটা দেখছেন, ঝিলের পাড়, আর এইটা হলো জ্যাকব টাওয়ার। আমাদের হোটেল ছিল মনপুরা। এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন, এটি হলো মনপুরা হোটেল। তো এখানে আমরা রাত্রে ছিলাম, তো সকালবেলা এখানে ভিউটা দেখাইলাম, দেখতেই তো পাচ্ছেন। তো এখান থেকে এইটাই আবার হচ্ছে জ্যাকব টাওয়ার। তো এখানে আসলে আপনারা এই হোটেলে থাকতে পারবেন। তো এখন আমরা জ্যাকব টাওয়ারে উঠে আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখাবো। তো চলুন। তো এখানে যদি আসেন,
সুন্দর একটা পরিবেশ দেখতে পারবেন। এখানে বিকালে ধরেন আড্ডা দেওয়ার বা সময় কাটানোর একটা ভালো উপযুক্ত প্লেস। তো এখানে আসলে এই পাশে রয়েছে যে আপনার চরপাশে শিশু বিনোদন পার্ক। তো আপনার যদি শিশুদেরকে নিয়ে আসেন তো এখানে নিয়ে ঘুরতে পারেন। তো আমরা ওখানে ঢুকবো না, আমরা আসলে এখন যাব এই যে জ্যাকব টাওয়ারের উপরে একেবারে। তো এখানে আবার শহীদ মিনারও আছে। এটি বাংলাদেশ ও উপমহাদেশের মধ্যে সবচেয়ে উঁচু টাওয়ার। আইফেল টাওয়ারের আদলে তৈরি এই ওয়াচ টাওয়ারে প্রতি তলায় 50 জন এবং সম্পূর্ণ টাওয়ারে 500 জন দর্শনার্থী অবস্থান করতে পারবেন। এই টাওয়ারের চূড়ায় রয়েছে উচ্চ ক্ষমতাশীল বাইনোকুলার। তবে এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি ফি দেওয়া লাগে 100 টাকা। এই টাওয়ারের চূড়ায় থেকে 100 মিটার দূর পর্যন্ত সুন্দর প্রকৃতির দৃশ্য উপভোগ করা যায়। এটি হলো লিফট, এই লিফট থেকে আমরা উঠবো। লিফটে করে উঠে যাচ্ছি 16 তলায়। তো এই যে লিফটের ভিউটি দেখেন গাইস। অবশেষে আমরা জ্যাকব টাওয়ারের উপরে চলে আসছি। এটি হলো 16 তলা, এর উপরে আসতে যাই একেবারে টপ ফ্লোর 18 তলা। তো ওখানে আমরা যাব। তো এখান থেকে আপনাদের দৃশ্যগুলো দেখাই গাইস, মানে অমায়িক, মানে কল্পনার বাহিরে। মানে এটা হলো আপনার বাংলাদেশের ভিতরে সবথেকে বড় ওয়াচ টাওয়ার। তো এখান থেকে আপনার সম্পূর্ণ ভিউটা দেখা যায় গাইস। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে উঠে পুরাই এক্সাইটেড, মানে কল্পনাই ছিল না যে এত সুন্দর ভিউ দেখা যাবে গাইস। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ভিউ, মানে চোখ জুড়িয়ে গেছে, মানে পাখির চোখে একেবারে দৃশ্যগুলো দেখার মতন একটা ফিলিংস। মানে এখানে আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই যে এগুলোতে আপনার বাসাবাড়ি কিছুটা কম, এই যে সব সম্পূর্ণ বন জঙ্গলে ভরা, মানে গাছপালায় বাসাবাড়ি আছে, গাছপালার জন্য হয়তো বা দেখা যাচ্ছেন। কিন্তু এই জায়গায় হলো চরপেশনের এখানে মার্কেট বাজার, এই জন্য এখানে এত দোকানপাট। আর এই যে দূরে দেখা যাচ্ছে একেবারে দূরে এইখানে এই যে নদী, এইটা হলো মেঘনা নদী। একেবারে যে পুরোটা ওই পাশে হলো মেঘনা নদী, এটার ভিউ এই পাশে এই যে মেঘনা নদী, এটার পুরো ভিউটা দেখা যাচ্ছে গাইস। তো আকাশটা রোদ খুবই সুন্দর দেখে, খুবই ভালো লাগতেছে। মানে এখানে যদি আপনি একবার আসেন তো এই সুন্দর ভিউ দেখে আপনার মন যতই ক্লান্তি থাকুক না কেন, এখানে আসতে আসতে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। এইখানে যে শ্যাডো পড়ছে, মেঘের শ্যাডো পড়ছে দেখেন গাইস। এই পাশে হচ্ছে রোদ, এই পাশে কোনো মেঘ নাই। তো সূর্যের আলোতে মেঘের ছায়া পড়ছে। এই যে এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, বাট এইখান থেকে এখন সরাসরি চোখে দেখা যাচ্ছে। আর এই একেবারে দূর গন্তব্যের নদী, আর এই যে পুরো দৃশ্যটা গাইস। আর এই যে এইখানে জ্যাকব টাওয়ারের নিচে চরপেশন, এখানে আবার একটা এই যে শিশু পার্ক আছে, এই যে শিশু পার্ক আর একটা ঝিল। তো আর আমাদের হোটেল ছিল তো ওইটা, তা তো আপনাদের দেখাইলাম। তো এই হলো কি সুন্দর, মানে কল্পনায় বাহিরে চলে গেছে। তো আর এই পাশে হলো এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা হলো চরপেশন সরকারি মাধ্যমিক বিদ্যালয়। ওইটার আপনার শহীদ মিনারই সম্ভবত এই জায়গায় এইখানে তৈরি করা হয়েছে। দেখেন গাইস, মানে কল্পনার বাহিরে। তো এই পাশ থেকে মানে জ্যাকব টাওয়ার থেকে ভোলার সম্পূর্ণ শহরটা দেখা যায়। ভোলার যে পুরো সম্পূর্ণ দ্বীপ ওইটা আপনি দেখতে পারবেন। তো এইটার এই পাশে আসলে আপনার একটা মসজিদ, এই মসজিদটি দেখতে পারেন, খুবই সুন্দর। তারপরে এই সামনে একটি মাঠ আছে। তো মাঠটা তৈরি করা হয়েছে আপনার স্টেডিয়ামের আদলে, চারপাশটা ঘেরাও করে বসার জন্য প্লেস তৈরি করা হয়েছে। মাঠটাও দেখতে সুন্দর। তো মসজিদটা উপর থেকে আরও সুন্দর লাগতেছে। তো গাইস কি বলবা, মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যত প্রশংসা করব ততই কম হয়ে যাবে। মানে আমি বাকরুদ্ধ হয়ে গেছি এই দৃশ্যগুলো দেখে। তো মহান আল্লাহ তাআলার কত সুন্দর এই সৃষ্টি, সুযোগ দেশে ঘুরে দেখার জন্য। তো আপনারা চাইলে অবশ্যই ঘুরলে মহান আল্লাহ তাআলার এই সুন্দর সৃষ্টি দেখতে পারবেন। আমরা এখন সিঁড়ি উপরে উঠবো, উপরে উঠে দেখাবো ওইখানে ক্যান্টিন আছে, আর ওইখান থেকে ভিউ কি দেখা যায়। আর এখানে আসলে আমরা ভোলা জেলার সম্পূর্ণ শহরের ভিউ দেখতে পারবেন, সম্পূর্ণ জেলার ভিউ দেখতে পারবেন এই যে গাইস, তাই না? কি অমায়িক। তো চলেন উপরে যাই।
ক্যান্টিনের লোক নাই, এই যে এখানে আসলে আপনি সুন্দর ভিউ দেখার পাশাপাশি বসে চা কফি বা আনুষঙ্গিক খাবার খেতে পারবেন। তো এখানে আসলে আপনি সুন্দর ভিউ দেখতে দেখতে ক্যান্টিন থেকে খাবার খেতে পারেন। তো এখানে যে দোকানদার তার সাথে একটু কথা বলে তার অভিজ্ঞতা সম্পর্কে একটু জানি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? তো আপনার হচ্ছে যে 18 তলা উপরে যে দোকান, তো এখানে আপনার বেচা কিনা করে আপনার অনুভূতি কেমন ভাই? মোটামুটি ভাই বেচানি মোটামুটি ভালো হয়। আমাকে আল্লাহ যে এটা ভরপুর বেচানি হচ্ছে, আমাকে আস্তে আস্তে দিন দেবে। আবার সামনে এই যে কোরবানির জবাই একটু বেচা কিনা ভালো ছিল, এখন আবার একটু কম হবে। জি, আজকে থেকে কমে এর মানুষজন ব্যাগ সাপ শ্রেষ্ঠ ব্যাগ শহর অঞ্চল যা যার কর্ম করতে গেছে কেন, এই জন্য কি বেচানি আজকে থেকে আপনার সিজন এখানে হচ্ছে ঈদ কোরবানি বা ছুটির দিনে আর শীতকালে বেচা কিনা থাকে, আর শীতের সময় শীতে জি শীতের সময় চর ফ্যাশনের সৌন্দর্য তো আরো বেড়ে জি, যায়, মানে ভোলা জেলার। জি আচ্ছা আচ্ছা। তো এই যে আপনারা যদি এখানে আসেন তো এখান থেকে আপনার খাবার খেতে পারবেন সুন্দরভাবে, সুন্দর বাইরের ভিউ দেখতে দেখতে। তো চলুন আমরা একটু কিছু খাই, তারপর এখানের ভিউগুলা উপভোগ করি। আপনারা যদি এখানে শীতকালে আসেন তাহলে সুন্দর দৃশ্য আরও বেশি দেখতে পাবেন। তো এখন উপরে একটু গরম লাগতেছে, তো এই জন্য মোজো ক্যান নিয়েছি দুই ভাই। তো এখানে বসে খাবো আর এখানে দৃশ্যগুলো উপভোগ করবো। শেষ, তো আপনারা সম্পূর্ণ জ্যাকব টাওয়ার তো দেখলেনই। তো এটার ভিউ কি অমায়িক, মানে কল্পনার বাহিরে। তো আমাদের এখন নিচে যাওয়ার পালা। তো আমাদের লঞ্চ ধরতে হবে ভেদুরিয়া ঘাট থেকে, তো সেখানে যেতে হবে এখান থেকে প্রায় 77 কিলোমিটার দূরে। তো এই জন্য এখন তো বের হয়ে যেতে হবে, আজকেই আমার ঢাকা আবার ব্যাক করতে হবে। তো এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো আপনারা যদি আসেন তো অবশ্যই 2-3 দিনের সময় নিয়ে তারপর আসবেন। তো আমরা ভুল করছি, এই ভুল আর কখনো করবেন না। তো আমরা আসলাম ডে ট্যুরের জন্য। তো ডে ট্যুরে এসে তো আর ঘুরতে পারিনি ঠিক মতন। এখানে আসতে আসতেই আমাদের 5টা বেজে গেছে, আবার লঞ্চ হয়েছে যে 6:30টায়। তো এখান থেকে আবার কীভাবে ব্যাক করব? তো ভেদুরিয়া ঘাট থেকে জ্যাকব টাওয়ার চর ফ্যাশন আপনার 77 কিলোমিটার দূরে। তো এখানে যদি ভোলায় আসেন ঘুরতে, তো অবশ্যই 2 থেকে 3 দিনের সময় নিয়ে ঘুরতে আসবেন, তাহলে আপনারা সুন্দরভাবে এই যে ভোলা ঘুরতে পারবেন। তো আপনি যদি এখানে আসেন ভেদুরিয়া ঘাট থেকে, তো আপনার মোটর সাইকেলে ভাড়া চাইবে জনপ্রতি 600 টাকা করে। তো আমি দেখছিলাম ইউটিউবে অনেক 400 টাকা করে, কিন্তু তারা বলতেছে এটা নাকি ফুল মোটর সাইকেল যারা চালায়। তো তারা বলতে আছে আমার কাছে 1600 টাকা চাইছে। আমি বলছি যে আমি কিছু বলি না, তো দাম চাষ যে ভাড়া চাচ্ছে, তা আমার বলার মতন কোনো স্পেসিফিক খুঁজে পাচ্ছিলাম। তারপর ডাক দিয়ে বলতেছে আপনি যদি যান 1200 টাকা যেতে পারেন। আমি বলছি না ভাই, যাবো না, থাক। এই জন্য আর মোটর সাইকেলে যাই নাই। আপনারা যদি সময় নিয়ে আসেন আপনারা বাসে করে আসতে পারবেন। বাসে আপনার 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে এখানে আসতে। তো বাসে 150 টাকা ভাড়া নেবে। আর আপনি যদি সিএনজিতে আসেন জনপ্রতি 250 টাকা ভাড়া নেবে। তো সিএনজিতে আসলে একটু তাড়াতাড়ি আসতে পারবেন। আর মোটর সাইকেলে না আসাটাই আমি মনে করি ভালো, কারণ অতিরিক্ত অনেক ভাড়া, আবার রিস্ক থাকে। তো একটু সময় নিয়ে আসবেন, আপনারা নিরিবিলি এসে ঘুরে যাবেন। তো আমরা এখানে একটা ঐতিহ্যবাহী খাবার খোঁজ করছিলাম, বাট এখানে অতটা পেলাম না। মহিষের দুধের টক দই। তো এখানে পেলাম যে তাদের কাছে জিজ্ঞেস করছি, তারা বলতেছে আপনার মনপুরা দ্বীপ বা চর কুকরিমুকরি ওই সব অঞ্চলে গেলে পাবেন। তো এখানে খুবই রেয়ার। তো এখন চিন্তা ভাবনা করছি এটাও শ্রীপুরে পাওয়া যাবে। শ্রীপুর থেকে আমরা মহিষের দুধের টক দই নেব এবং খাবো, এর এক্সপিরিয়েন্স এবং এর টেস্ট আপনাদেরকে জানাবো। তো আপনারা যদি আসেন অবশ্যই শ্রীপুর নেমে একবার হলেও দই টেস্ট করবেন। জ্যাকব টাওয়ারের নিচে নেমে গেছি, এটা হলো জ্যাকব টাওয়ারের নিচে একেবারে। তো এখান থেকে আবার এই পাশে একটা মসজিদ আছে, চর ফ্যাশন কেন্দ্রীয় খালাস মহল মসজিদ। আমরা এখন জ্যাকব টাওয়ার থেকে চলে যাচ্ছি, দেখি সিএনজি বা বাস পাই কিনা। তো সেখানে হচ্ছে ভেদুরিয়া লঞ্চঘাট থেকে তারপর চলে যাব বরিশাল যাওয়ার আগে শ্রীপুর নামবো, শ্রীপুর নেমে দই খাবো। এটা খেতেই হবে আমার। এই যে জ্যাকব টাওয়ার হচ্ছে এই পিছনে। তো আপনারা আসলে অবশ্যই জ্যাকব টাওয়ারে ঘুরবেন। ভোলা চর ফ্যাশন থেকে ভেদুরিয়া লঞ্চঘাট যাওয়ার পথে আপনারা স্বাধীনতা জাদুঘর এবং ফাতেমা খানম মসজিদ এই দুটি দেখতে পারবেন। যদি আপনারা হাতে সময় থাকে আপনারা এখানে নেমে
সুন্দরভাবে ঘুরে দেখে যেতে পারেন। যেহেতু আমাদের হাতে সময় নেই, এই জন্য আমরা বাস থেকে আর নামি নাই, বাসের ভিতর থেকে এর সৌন্দর্য উপভোগ করছি। তো গাইস, আমরা এখন লঞ্চে করে শ্রীপুরের উদ্দেশ্যে রওনা দিছি। ওখানে নামবো, তারপর ওখানে কিছুক্ষণ থাকবো, থাকার পরে আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখেন গাইস, কি সুন্দর ভিউ। যাত্রাপথে এই ভিউ দেখার শান্তি অন্য রকমের। যদি আসেন তো এই ভিউগুলো দেখতে পারবেন। আর খুবই চমৎকার ভিউ। মহান আল্লাহ তাআলার কি সৃষ্টি দেখছেন গাইস, সুন্দর। আমরা সেই শ্রীপুরে আসছি মহিষের দুধের দই খাওয়ার জন্য, টক দই। তো এখানে খুবই বিখ্যাত হলো মহিষের দুধের টক দই। তাহলে এই হয়েছে কাকা, তো সে নিজের হাতে টক দই তৈরি করে এবং নিজেই বিক্রি করে। তো কাকা, কত বছর ধরে এই যে দই? এই আজকে 28 বছর, 28 বছর। 28-30 বছর আমার জীবনটা এটার মধ্যে। আচ্ছা আচ্ছা। তো এখানে দূর দূর থেকে লোক আসে? হ্যাঁ, দইতে? অনেক দূর, ঢাকার থেকে, চিটাগাং থেকে, আবার বলার থেকে, বরিশাল থেকে। আচ্ছা, আচ্ছা। তো আপনার দোকানের নাম কি? ওই তো ওই দোকানের নাম ওই, আর আমার নাম ওই। এই যে নাম, এই যে নাম ও, এই শহীদুল ইসলাম। এই যে গাইস, আপনি যদি শ্রীপুর আসেন তো শহীদুল ইসলাম কাকার দোকানে আসলে এই মহিষের দুধের খাঁটি টক দই পেয়ে যাবেন। যদি খেতে চান অবশ্যই এখানে আসতে হবে, কারণ এটা খুবই বিখ্যাত। তো এখানে মানে খেয়ে এখন যে দেখাবো সেই ব্যবস্থা আসলে নাই, নাহলে আপনাদেরকে এখন খেয়ে দেখাইতাম যে কীরকম। তো এখন নিয়ে যাচ্ছি। তো যদি আপনারা আসেন তো অবশ্যই শ্রীপুরে এসে টক দই খাবেন এই কাকার দোকানে, বা নিয়ে যাবেন বাসার জন্য। শ্রীপুর থেকে বরিশালের উদ্দেশ্যে লঞ্চে উঠে গেছি, আর শ্রীপুর থেকে আপনার মহিষের দুধের টক দই নিয়ে নিচ্ছি। তো আপনারা যদি আসেন সেখানে আপনারাও নিয়ে যাবেন এখান থেকে। তো গাইস, আজকের ভিডিওটা এই লঞ্চ থেকেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই